আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঠিক যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পপুলেশন, সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, কোর্স নাম্বার 321। আমরা ইউএসডি ডিপার্টমেন্টের 3-1 এর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আমরা যেটা পড়িনি আজ পর্যন্ত আর কি, সেই রকম কোর্সটাই হচ্ছে আমাদের পপুলেশন। তো আজকে আমরা সেই পপুলেশনটা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ডেমোগ্রাফি, এইখানে ডেমোগ্রাফি শব্দটা হচ্ছে একটা কম্বিনেশন শব্দ। আর কম্বিনেশন শব্দ মানে শব্দের সমন্বয়ে কোনো একটা শব্দ তৈরি হয়, আমরা জানি তাকে বলা হচ্ছে কম্বিনেশন ওয়ার্ড। তো এইখানেই গ্রিক দুইটা ওয়ার্ডের সমন্বয়ে আমার এই ডেমোগ্রাফি শব্দটি গঠিত হয়েছে। এখানে যে দুইটা শব্দ আছে তারা হচ্ছে ডেমোস, যার মানে হচ্ছে পিপল, এবং অপরটা হচ্ছে গ্রাফি, যার মানে হচ্ছে সায়েন্স, এবং এটার আরও একটা মানে হয় সেটা হচ্ছে মেজারমেন্ট। তো আমরা এখন চলে যাব আসলে এই যে ডেমোগ্রাফি শব্দটা কোথা থেকে আসলো। যাই হোক, ডেমোগ্রাফি যদিও একটা মানুষজন অর্থাৎ জনসংখ্যার বিজ্ঞান আমরা বলছি, তবে এই শব্দটা এখানে 19th সেঞ্চুরি, আমি জানিয়ে রাখতে চাই এই সেঞ্চুরির হিসাবগুলো যদি কখনো বলা হয় 18th সেঞ্চুরি, তার মানে সেইখানে 1701 থেকে 1799 সাল পর্যন্ত কথা বলা হচ্ছে। যদি বলা হয় 19th সেঞ্চুরি, তার মানে এখানে 1800 পুরা সালটার কথা বলা হচ্ছে। সো এখানে 19th সেঞ্চুরি ইন, যার মানে হচ্ছে 1855 সাল, যেহেতু এখানে মিডিল আছে তুলনামূলকভাবে। তো ডেমোগ্রাফি প্রথম ব্যবহার করেছিলেন ফ্রেঞ্চ রাইটার অ্যাকিলে কুইলার্ড। তিনি মূলত প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। এখন আমরা বলছি ডেমোগ্রাফি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ এ হিউম্যান পপুলেশন ইন হুইচ ইনক্লুড স্টাডি অফ চেঞ্জ ইন পপুলেশন, সাইজ, কম্পোজিশন অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। তো ডেমোগ্রাফি শব্দটাও একটা সায়েন্টিফিক্যালি অর্থাৎ বৈজ্ঞানিকভাবে জনসংখ্যার হিসাব নিয়ে কাজ করা হয়, যেখানে জনসংখ্যার আকার, জনসংখ্যা ঠিক কী কী দ্বারা গঠিত, যার মানে হচ্ছে কত কত সম্প্রদায় সেইখানে আছে এবং তাদের বিতরণ সম্পর্কে সম্পূর্ণটা আলোচনা করা হবে। এইখানে যে শব্দটা আমরা দেখছি ডেমোগ্রাফি, তাকেই সুন্দরভাবে ছকের মাধ্যমে ভাঙে দেখানো হয়েছে। অর্থাৎ ডেমোস যে পিপল এবং গ্রাফি হচ্ছে মেজারমেন্ট, সেইটা এখানে দেখানো হয়েছে আর কি। তো এখানে একটা রিমার্কেবল জিনিস আছে এবং সেটা হচ্ছে যে জনসংখ্যার ঘনত্ব। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে গাঢ় কালারের একটা দেশ আছে, এটাই আপনার আমার পছন্দের দেশ বাংলাদেশ, এবং এইখানে বাংলাদেশের ঘনত্ব সব চাইতে বেশি। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে সব কিছু আলোচনা করব। তো এই চার্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড পপুলেশন পার্সেন্টেজ, তার মানে হচ্ছে এই পৃথিবীর কোথায় কত পার্সেন্টেজ শতাংশ মানুষ আছে। আমরা জানি সবচাইতে বেশি মানুষ আছে চীন দেশে, যেখানে জনসংখ্যার মানুষের পৃথিবীর টোটাল জনসংখ্যার 18.5% situated in China, and the India you will find for the 17.9%, and here এইখানে আমরা পাচ্ছি বাংলাদেশ, যেটা হচ্ছে 2.2%। কিন্তু এইখানে মজার ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া, চায়না এরা বিশাল বড় দেশ এবং তাদের ঘনত্বের তুলনায় বাংলাদেশের আয়তন যেহেতু কম, সেই ক্ষেত্রে এই ঘনত্বে মানুষজন অনেক বেশি বাস করে। সরি। তো অল পপুলেশন ডিস্ট্রিবিউশন, এইখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেইটা হচ্ছে যে সবচাইতে বেশি মানুষজন আছে আমার চায়নাতে, কত 1.32 বিলিয়ন। তারপরে আছে ইন্ডিয়াতে 1.12 বিলিয়ন, আর বাংলাদেশে আছে টোটাল 147 মিলিয়ন। এইখানে আমরা সম্পূর্ণটাকে দেখতে পাচ্ছি আয়তনের ঘনত্বের ভিত্তিতে। তো বাংলাদেশ আছে 1 নম্বরে অবভিয়াসলি, কারণ কি বাংলাদেশ প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে? 1045 জন। ঠিক আছে, এইখানে কন্টিনেন্টগুলো ভাঙ্গে ভালোভাবে দেখানো হয়েছে আর কি। সো এখন চলে যাব আমরা ডেফিনেশনে। So demography is the study of human population in relation to the changes brought about by the interplay of birth, death and migration. So demography জিনিসটা হচ্ছে যে যেটা নিয়ে পড়াশোনা করব আমরা, সেইখানে মানুষজনের জন্ম, মৃত্যু এবং মাইগ্রেশন মানে অভিবাসন, যার মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য একটা জায়গাতে চলে যাওয়া, এটাকে আমরা বলছি মাইগ্রেশন। তো
এই কথাটা কে বলেছিলেন প্রেসেট। পরে আমরা আরও একটা সংজ্ঞাতে যাব। ডেমোগ্রাফি ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল ডেসক্রিপশন অ্যান্ড অ্যানালাইসিস অফ হিউম্যান পপুলেশন, যেটা কিনা ভুল। তো ডেমোগ্রাফি স্ট্যাটিস্টিক্যাল ডেসক্রিপশন অ্যান্ড অ্যানালাইসিস নয়, এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস এবং বিজ্ঞানেরই একটা অংশ আমরা বলতে পারবো। সো ডেমোগ্রাফি ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল স্টাডি অফ দ্য সাইজ, কম্পোজিশন অ্যান্ড স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অফ হিউম্যান পপুলেশন। তাহলে ডেমোগ্রাফি হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল, পরিসংখ্যানিক এবং ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক পড়াশোনা কি নিয়ে, জনসংখ্যার আকার, কম্পোজিশন মানে গঠন এবং স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এবং তুলনামূলক তার কি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ভাগ আর কি, অফ হিউম্যান পপুলেশন মানুষের জনসংখ্যার, অ্যান্ড অফ চেঞ্জ ওভার টাইম। আমরা জানি জনসংখ্যা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কারণ সারা পৃথিবীতে প্রতি মিনিটে 24 না কতজন জন্ম নেয় আর কি। ইন দিজ অ্যাসপেক্টস থ্রু দ্য অপারেশন অফ দ্য 5 প্রসেস। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা চলে কয় মাধ্যমে? টোটাল 5টা জিনিসের উপর ভিত্তি করে বা 5টা প্রক্রিয়াতে। সেটা কি কি? ফার্টিলিটি, মোর্টালিটি, ম্যারেজ, মাইগ্রেশন অ্যান্ড সোশ্যাল মোবিলিটি। সো ফার্টিলিটি কি? সেটা হচ্ছে বার্থ রেট বা জন্মর যেই আমাদের জন্ম নিচ্ছে আর কি সেইটা। মর্টালিটি হচ্ছে মানুষ মরে গেলে তো আলটিমেটলি আমার জনসংখ্যা কমে যাচ্ছে। ম্যারেজ মানে বিয়ে, বিয়ে হলে কি হয়? আমাদের জনসংখ্যার একটা হিউজ লেভেলের গড়বড় হয় আর কি। এটা কেমন হয় পরবর্তীতে আমরা আলোচনা করবো। মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন। সকালবেলাতে কেউ আছে ঢাকায়, বিকালবেলাতে মালয়েশিয়া, দুপুরবেলাতে আবার ছিল মালয়েশিয়ায়, চলে আসছে রাত্রেবেলাতে ঢাকায়। সো এই যে জনসংখ্যার একটা কি হয়, মাইগ্রেশন হয়, পরিবর্তন হয়। বা কেউ 6 মাস ছিল খুলনাতে, এখন চলে আসছে সব ফ্যামিলি নিয়ে ঢাকাতে। তারপর হচ্ছে সোশ্যাল মোবিলিটি, তারপর হচ্ছে সামাজিক যে আমরা চলাচল করি সেইটা। কনসেপ্ট অ্যান্ড স্কোপ, তাহলে ধারণা এবং সুযোগ সুবিধা। ডেমোগ্রাফি ইজ দ্য ব্রাঞ্চ অফ সোশ্যাল সায়েন্স স্ট্রাকচার হুইচ ডিল উইথ দ্য স্টাডি। তো যাই হোক, এটা আমরা এর আগেও একবার পড়ে এসেছি যে আমাদের কি করে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি হচ্ছে একটা শাখা যেটা কিনা আমাদের জনসংখ্যার আকার, আকৃতি এবং স্ট্রাকচার, গঠন, কাঠামো এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করে। তারপর আমরা দেখতে পেতেছি ডেমোগ্রাফি অ্যাজ এ সায়েন্স। সো বিফোর স্টাডিং ওয়েদার ডেমোগ্রাফি ইজ এ সায়েন্স, তো আমরা ডেমোগ্রাফি যে একটা সায়েন্স এটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে কি হোয়াট সায়েন্স ইজ, আসলে সায়েন্স কি। হোয়াট এক্সটেন্ট দ্য ক্যারেক্টারিস্টিক অফ সায়েন্স আর অ্যাপ্লিকেবল টু ডেমোগ্রাফি। এখন কি ধরনের ক্যারেক্টারিস্টিক আমার এই ডেমোগ্রাফিতে ব্যবহারযোগ্য। এ সায়েন্স ইজ এ সিস্টেমেটাইজড বডি অফ নলেজ সার্টেইনেবল বাই অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। তো একটা বিজ্ঞান স্বভাবতই কোন কোন অংশ নিয়ে গঠিত হয়, সেটা অবজারভেশন, তার মানে হচ্ছে আপনি দেখছেন, লক্ষ্য করছেন, এবং এক্সপেরিমেন্টেশন এবং তার উপরে একটা পরীক্ষা চালাচ্ছেন, তারপরে কিন্তু এটাকে আমরা সায়েন্টিফিক বলতে পারবো। ইট ইজ এ বডি অফ জেনারেলাইজেশন, প্রিন্সিপালস, থিওরিজ অর লজ হুইচ ট্রেস আউট এ ক্যাউজাল রিলেশন বিটুইন কজ অ্যান্ড ইফেক্ট। এবং এটা হচ্ছে সাধারণীকরণ, নীতি, তত্ত্ব এবং আইন, যেটা কি করতে পারতেছে যে আমার কারণ এবং ফলাফলের উপর একটা প্রভাব ফেলে। ফর অ্যানি ডিসিপ্লিন টু বি এ সায়েন্স, এখন যে কোনোভাবে যদি আমাদেরকে এই সায়েন্স বা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হইতে হয় তাহলে আমাদের কী কী থাকতে হচ্ছে? ইট মাস্ট বি সিস্টেমেটাইড বডি অফ নলেজ, এবং এটা নির্দিষ্ট একটা জ্ঞানের ভাণ্ডার হইতে হবে বা অংশ হইতে হবে। ইট মাস্ট হ্যাভ ইটস ওন ল অ্যান্ড থিওরি, এবং এটার নিজস্ব একটা আইন তত্ত্ব থাকতে হবে। দে ক্যান বি টেস্টেড বাই দ্য অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, এবং সেটাকে কি করতে হবে? পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। দে ক্যান মেক প্রেডিকশন, এবং তারা নিজেরাই কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারবে। দে ক্যান বি সেলফ কারেক্টিভ, এবং নিজেই কী করতে পারবে? ঠিক করতে পারবে যে না এইখানে এই কোনো একটা এলাকার আমি জনসংখ্যার করলাম, মানে গণনা করলাম, পরবর্তীতে দেখলাম যে না গুনেছিলাম 10,000, এখন হয়ে গেছে 12,000। তো আলটিমেটলি আমরা ধরে নিতে পারতেছি যে 2,000 কী হয়েছে এখানে ইনক্লুড হয়েছে। কোথাও থেকে হয়তো সেটা সোশ্যাল মোবিলিটি হতে পারে বা মাইগ্রেশন হতে পারে। 6 মাস পরে কিন্তু এরকম পরিবর্তন হতে পারছে। তারপরে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউনিভার্সাল ভ্যালিডিটি, অর্থাৎ পুরো পৃথিবীর বৈধতা থাকতে হবে। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ অনেক বড় টপিক, আমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছি, তারপরেই মানে বুঝেছি আর কি। সো ডেমোগ্রাফি প্রসেস অল দ্য অ্যাবভ নোটেড এলিমেন্ট অফ এ সায়েন্স হুইচ ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ আন্ডার। এখন ডেমোগ্রাফি যেই
সম্পূর্ণটা একটা উপাদান, সম্পূর্ণটা একটা সায়েন্সের উপাদান, এটা আমরা নিচেরটা দেখে একটু একটু হলেও ধারণা করতে পারবো। ইট ইজ এ systematized body of knowledge in which facts are situated and analyzed in a systematic manner। এবং এটা হচ্ছে আমরা একটা সিস্টেমেটিক বা সাংখ্যিক ম্যানারের মধ্যে এটাকে আমরা গণনা করতে পারি। ইট হ্যাজ ওন থিওরিজ লাইক দ্য ম্যালথুসিয়ান থিওরি। তা এটা নিজস্ব একটা তত্ত্ব থাকবে, যেমন তত্ত্ব আছে কার? ম্যালথুসিয়ান থিওরির। দ্য থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজেকশন, এবং তার একটা ডেমোগ্রাফিক ট্রানজাকশন থাকতে হবে। These theories have been tested on the basis of observation। এবং এই সকল তথ্যগুলো সম্পূর্ণটাই কি হতে হবে? পর্যবেক্ষণ দ্বারা পরীক্ষিত হতে হবে। ডেমোগ্রাফি ক্যান মেক প্রেডিকশন। ডেমোগ্রাফি কি করতে পারে? ভবিষ্যৎ প্রেডিকশন করতে পারে বা ধারণা করতে পারে অন দ্য বেসিক অফ কজেস অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। এবং কারণ এবং ফলাফলের সম্পর্ক সমূহ তারা কি করতে পারবে? ধারণা করতে পারবে। ইট ক্যান প্রেডিক্ট অ্যাবাউট চেঞ্জ অফ পপুলেশন। এবং এটা কিন্তু বলে দিতে পারবে যে আমার কি ধরনের পপুলেশনের পরিবর্তন হতে যাচ্ছে। ডেমোগ্রাফি ইজ সেলফ কারেক্টিভ ইন নেচার। এবং ডেমোগ্রাফি কি হয়? প্রাকৃতির দ্বারাই কিন্তু নিজে নিজেই ঠিক হইতে পারে। ইট গোজ অন রিভাইজিং ইটস কনক্লুশন ইন লাইট অ্যান্ড নিউ ফ্যাক্ট বেসড অন অবজারভেশন। এবং অবজারভেশনের দ্বারা এটা নিজে নিজেই কি হয়? সম্পূর্ণটা ঠিক থাকে। দ্য প্রিন্সিপাল অফ ডেমোগ্রাফি হ্যাভ ইউনিভার্সাল ভ্যালিডিটি অ্যাজ দে আর অ্যাপ্লিকেবল টু অল কান্ট্রিজ। তাহলে এটার নীতিটা হচ্ছে, বা ডেমোগ্রাফির ইউনিভার্সাল নীতি বা বিশ্বায়নের নীতিটা বা বৈধতাটা হচ্ছে যে এটা যে কোনো দেশের জন্য ব্যবহারযোগ্য এবং যে কোনো দেশের জন্য মানবে, গিভেন দ্য সেম কন্ডিশন। যদি সেখানে একেবারে শর্তগুলো সেই রকমটাই দেওয়া হয়। দোজ অন অল কাউন্টস ডেমোগ্রাফি ইজ এ সায়েন্স। তাহলে এগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারছি যে ডেমোগ্রাফি বা জনসংখ্যার বিজ্ঞান এটা সত্যি একটা বিজ্ঞান, বা জনসংখ্যার মেজারমেন্ট যেটাকে আমরা বলছি, বা পরিমাপ বা গণনা, সেটা হচ্ছে একটা বিজ্ঞানিক ধারণা। ইট ইজ নট অনলি এ পজিটিভ সায়েন্স অফ হোয়াট ইজ। এটা শুধুমাত্র যে কি এই দ্বারা আমরা এটাকে চিন্তা করতে পারবো না, বাট অলসো নর্মেটিভ সায়েন্স অফ হোয়াট ought টু বি। এবং এটাও সেখানে যে কি হওয়া উচিত, রাইট? It studies the causes and effect of population problem and also suggests policy measures to solve them। এবং এটা কি করতে পারে? নিজে নিজেই পড়াশোনার মাধ্যমে মানুষজনের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং তার সমাধানের জন্য পলিসিও তৈরি করতে পারবে। এখন আমরা দেখব ডেমোগ্রাফিক ডাটা। সো এই যে আমরা ডেমোগ্রাফিকগুলো করতেছি, এই যে আমরা পরিমাপগুলো করছি, এই পরিমাপগুলো বা গণনাগুলো কিসের উপর ভিত্তি করে আমরা করতে পারি? সো কন্টেন্ট পপুলেশন রিলেটেড ইনফরমেশন সাচ অ্যাজ এজ, তা আমরা বয়সের ভিত্তিতে করতে পারছি। ফার্টিলিটি, যেটা হচ্ছে আমাদের বার্থ রেট বা জন্ম সংখ্যাটা। তারপর মর্টালিটি, কি লেভেলের মানুষজন মারা যাচ্ছে। মাইগ্রেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় কত মানুষজন যাইতে পারে। তারপর সেক্স, কি ধরনের ছেলে না মেয়ে, এরকম জিনিস। এডুকেশন, এডুকেশনটা হচ্ছে যে কোন এলাকায় কত বেশি মানুষজন শিক্ষিত বা পড়াশোনা করছে। রিলিজিয়ন, এখানে হিন্দু বেশি নাকি মুসলিম বেশি। এমপ্লয়মেন্ট, চাকরি বেশি নাকি কম। উইথ টাইম অ্যান্ড স্পেক্ট, এগুলো আমরা স্পেস অর্থাৎ সময় এবং জায়গার ক্ষেত্রে আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে আমি কিছু আরও একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ডেমোগ্রাফি আছে, এই ডেমোগ্রাফিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি। এখন এই দুই ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে ফর্মাল ডেমোগ্রাফি এবং অন্য একটা ভাগ হচ্ছে সোশ্যাল ডেমোগ্রাফি। তো ফর্মাল ডেমোগ্রাফির মধ্যে আমরা ঠিক যেটা পাবো, ফর্মাল ডেমোগ্রাফির মধ্যে পাবো আমরা এডুকেশনকে, আমরা বিজনেস রেটকে ফর্মাল এডুকেশনের মধ্যে পাচ্ছি। জব নাম্বার বা জব রেটটাকেও আমরা ফর্মাল এডুকেশনের মধ্যে পাবো। স্টুডেন্ট রেট অর্থাৎ এডুকেশনটাই হচ্ছে আমার ফর্মাল রেট আর কি। তারপর আছে ইউথ রেট, যেটা কিনা যুবক আর কি। আরেকটা যেটা আছে সোশ্যাল ডেমোগ্রাফি, সেইখানে আপনি পাবেন বার্থ রেট অর্থাৎ ফার্টিলিটি, আপনি পাবেন মর্টালিটি এবং পাবেন মাইগ্রেশন রেট। আর বাকিগুলো মূলত এইগুলো কোনো একটার মধ্যেই পড়ে যাবে। সো এখন এই যে ডেমোগ্রাফিক ডাটাগুলো আমরা দেখলাম, তাদের গুরুত্বটা কোথায়, কেন আমরা আসলে এইগুলার ভিত্তিতে অর্থাৎ এজ, ফার্টিলিটি, মোর্টালিটি, মাইগ্রেশন, সেক্স, এগুলোর ভিত্তিতে আমাদের কি প্রয়োজনীয় সকল ডাটাগুলো আমরা চলেন একটু নিচে দেখে আসি। হেলথ স্ট্যাটাস অফ কমিউনিটি ডিপেন্ডস আপন দ্য ডাইনামিক রিলেশনশিপ বিটুইন নাম্বার অফ পিপল। তাহলে এই যে আমাদের সম্পূর্ণ শারীরিক একটা সম্প্রদায়, যেটা কিনা ডাক্তার বা হাসপাতালের কথা আমরা বলতে পারতেছি, তারা কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করে যে এই এলাকাতে কত বড় একটা হাসপাতালের দরকার নাকি কয়টা হাসপাতালের দরকার, কমিউনিটি সেন্টারের দরকার। এগুলো কিন্তু
আমার এই ডেমোগ্রাফি দ্বারা বলা সম্ভব এবং সহজ। তারপর কি বলছে, প্ল্যানিং অফ হেলথ সার্ভিস ক্যান বি গাইডেড বাই দ্য ডেমোগ্রাফি ভেরিয়েবল। ফর এক্সাম্পল, তাহলে এখন হেলথ সার্ভিস বা স্বাস্থ্য সেবার জন্য আমরা যে ডেমোগ্রাফি আমাদেরকে কি করতে পারবে, আমাদের অনেক সাহায্য করতে পারবে। সেটা কিভাবে, যে আমরা যদি আগে ডেমোগ্রাফি করে রাখি, তার মানে কোনো একটা অঞ্চলের বা কোনো একটা জায়গার যদি আমরা জনসংখ্যা জেনে থাকি যে এখানে এতজন মানুষজন বাস করে, তাহলে আমাদের জন্য কি হবে, অনেক সুবিধা হবে। কোথায় কোথায়, হাউ মেনি হেলথ ইউনিট ডু উই নিড, কতগুলা স্বাস্থ্য কেন্দ্র আমাদের প্রয়োজন, হাউ টু ডিস্ট্রিবিউট দেম ইন দ্য কমিউনিটি ইন অর্ডার টু বি অ্যাক্সেসেবল টু দ্য টার্গেট পপুলেশন, আর কোথায় কোথায় কিভাবে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা যে এই মানুষগুলোকে টার্গেট করছি, যাদেরকে আমি জিনিসটা পৌঁছে দিতে চাচ্ছি, তাদের কাছে পৌঁছাতে পারছি। হোয়াট টাইপ অফ ম্যান পাওয়ার ইজ নিডেড, এবং কি ধরনের জনশক্তি আমাদের প্রয়োজন, কোন ধরনের মানুষজনকে দিলে তারা তাদের কাছে পৌঁছে দিতে পারবে, এরকম একটা জিনিস। সো এখন মেথড অফ ডাটা কালেকশন, কয় পদ্ধতিতে আমরা সেই ডাটাগুলো মানুষের কাছ থেকে কালেক্ট করতে পারছি। সেটা কি, যে কোনো একটা অঞ্চলে কতগুলো মানুষ বাস করে, তাদের অবস্থা কি, তারা শিক্ষিত না অশিক্ষিত, এই যে জিনিসগুলো আছে আমরা তাদের কাছ থেকে কালেক্ট করতে চাই। তো আমরা কয়ভাবে করতে পারবো, আমরা কালেক্ট করতে পারছি দুইভাবে। যদিও আমরা সবাই জানি এই দুইটা জিনিস আমরা এর আগে থেকেই পড়ে এসেছি, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ কি এর আগের কোর্সে আমরা পড়েছি। তো প্রথমে আমরা দেখেছিলাম যে প্রাইমারি ডাটা কালেকশন। আমরা জানি প্রাইমারি ডাটা কালেকশনটা হচ্ছে সরাসরি আপনি যেই তথ্যটা চাচ্ছেন, যার কাছ থেকে চাচ্ছেন, সেই মানুষটার খোঁজ আপনি তার কাছে গিয়ে নিচ্ছেন, তাহলে সেটা হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশন, যার মানে হচ্ছে মাধ্যম কিছু থাকবে না। কিন্তু দেখেন সেকেন্ডারি ডাটা কালেকশনের মধ্যে একটা মাধ্যম থাকছে। যেমন প্রথমটা আছে এখানে সেন্সাস। সেন্সাসের মানে হচ্ছে আদমশুমারি, যার মানে হচ্ছে কোনো একটা সময় মানুষজন আদমশুমারি করেছিলেন, সেই আদমশুমারির ডাটা থেকে আমরা নিচ্ছি। তো প্রাইমারি ডাটা কালেকশনের প্রথমে আছে অবজারভেশন। অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণ, আমি তার কাছে দেখেছি নিজের চোখে সেই মানুষটাকে, তারপরে না আমরা এগুলা করছি, তাই না? সো এইটা হচ্ছে অবজারভেশন। তারপরে আছে আমার ইন্টারভিউজ। তো ইন্টারভিউর মানে হচ্ছে সেই মানুষটাকে ডাকলাম, তার সাথে কথা বললাম, তার সাথে টিক দিয়ে নিলাম, বা আমি তার জিনিসগুলো দেখলাম। তারপর যে কোশ্চেনারাইজ, কিছু কিছু প্রশ্ন উত্তরের যে আমি একটা তাকে দিয়ে দিলাম চিঠির মতো, উনি পূরণ করে দিলেন। তারপর হচ্ছে ডায়েরিজ, মানে হচ্ছে সে লিখেছিল, আমি সেটার থেকে কালেক্ট করলাম। আর এখানে সেকেন্ডারি ডাটা কালেকশন, যেটা এখানে অনেকটা সময় সত্যি নাও হতে পারে। সেটা কি কি, সেন্সাস, আদমশুমারি, ন্যাশনাল সার্ভে, যার মানে হচ্ছে জাতীয় গণনা, রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্ট, এবং গুরুত্বপূর্ণ কোনো একটা অনুষ্ঠানের রেজিস্ট্রেশন, ডেমোগ্রাফিক স্টাডিজ। তারপর আছে আমাদের রেকর্ডস, কোন একটা সময় রেকর্ড করেছিল, তার উপর ভিত্তি করে আমরা এখান থেকে সেকেন্ডারি ডাটা নিতে পারছি। সো অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। এখন কোন একটা ডাটাকে আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি, বা সেটাকে কি করতে যাচ্ছি, ইন্টারপ্রিটেশন করতে যাচ্ছি। সো এখন আমরা ডাটা কালেকশন করলাম, সেটা প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে। দ্য ডাটা কালেক্টেড ডিরেক্টলি ফ্রম ইন্ডিভিজুয়াল, যদি ফেস টু ফেস আমরা ডাটা কালেকশন করতে পারি, সেটা কিভাবে, ডাটা কালেক্টেড ডিউরিং সেন্সাস, আমরা আদমশুমারির সময় কিন্তু এই ডাটাগুলো কালেক্ট করতে পারছি। ডাটা রিলেটেড টু হেলথ ফ্রম অ্যান ইন্ডিভিজুয়ালস, এবং আমরা ডাটা কালেক্ট করতে পারছি কোথায়, কোনো একটা হাসপাতালে বা কোনো একটা ফার্ম করে বা কোনো একটা টিম করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে করতে পারছি। আর কোথা থেকে, ডাটা রিলেটেড টু ইনসেলফ ফ্রম, মানে কোনো একটা মানুষজন অসুস্থ হয়ে হাসপাতালে এসছে, সে কী হয়েছে কীভাবে বৃত্তান্ত, তার কাছে গিয়ে আমরা হাসপাতালে তার বেডের সাথে দাঁড়িয়ে বলতে পারি। এগুলো হচ্ছে আমাদের এই যে প্রাইমারি ডাটা কালেকশনের কথাবার্তা। তারপর আছে দ্য ডাটা হুইচ ইজ কালেক্টেড ফ্রম আউটসাইড দ্য সোর্সেস সাচ এজ রেকর্ডস। তাহলে পরবর্তীতে যে আউটসাইড মানে হচ্ছে এখানে যেটা আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে আমার সেকেন্ডারি ডাটা কালেকশন। সেটা হাসপাতালের রেকর্ড হতে পারে, আদমশুমারি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আছে ডিমরফিক ইন্ডিকেটার্স। এখন কোন কোন জিনিসগুলো হলে আমরা বলতে পারবো যে এটা ডিমরফিক, বা এগুলো আমাদের হচ্ছে বা এটা হয়েছে। আমরা জানি ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট হচ্ছে অপ্রত্যাশিত জন্মের রেট আর কি, ঠিক আছে? যে আমরা আশা করিনি যে হঠাৎ করে যে করোনাতে হঠাৎ করে কিন্তু বার্থ রেট বেড়ে গেছে, এটা হচ্ছে আমাদের কিন্তু ক্রুড বার্থ রেট। তারপর আছে কি জেনারেল ফার্টিলিটি রেট, স্বাভাবিকভাবে মানুষজন জন্ম যেভাবে করতেছে, যে প্রতি মিনিটে যদি 24টা জন্ম নেয়, কয়টা যেন মরে, এরকম একটা ব্যাপার স্যাপার যে রেট, এটা ক্রুড ডেথ রেট। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে কোথাও একটা কি হলো, ভূমিকম্প হয়েছে বা কিছু হয়েছে, অনেক মানুষজন মারা গেছে। সো এটা হচ্ছে আমার ক্রুড ডেথ রেট, যেটা কি করতে পারবো, আমার ডেমোগ্রাফিক ইন্ডিকেটরসকে ইন্ডিকেট করে আর কি। আচ্ছা,
তারপর আছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট হচ্ছে শিশু, যে শিশুগুলো মরে যায় তাদের রেটটা, লাইফ এক্সপেক্টেন্সি জীবনের প্রত্যাশা, এরকম জিনিসপাতিগুলো নিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। স্কোপ অফ ডেমোগ্রাফি, এটা কিন্তু এর আগে আমরা একবার দেখলাম, ঠিক আছে। তারপরে একবার আলোচনা করি। ডেমোগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ পপুলেশন। তাহলে ডেমোগ্রাফিটা হচ্ছে জনসংখ্যা বিজ্ঞান, রাইট। ইন ইটস মোস্ট জেনারেল মিনিং এই পপুলেশন ইজ সেট অফ পিপল। তাহলে জনসংখ্যা জিনিসটা হচ্ছে বা ডেমোগ্রাফি জিনিসটা হচ্ছে যে সেটা কোনো একটা সম্প্রদায়, কোনো একটা ডিস্ট্রিক্ট, কোনো একটা দেশ বা কোনো একটা কান্ট্রিতে যে মানুষজন বসবাস করে একসাথে, সেইগুলো আমরা গণনা করছি। এ ফর্মাল ডেমোগ্রাফি ইজ কনসার্ন উইথ দ্য সাইজ, ডিস্ট্রিবিউশন, স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জেস অফ পপুলেশন। তাহলে একটা ফর্মাল বা একেবারে যেটা আদর্শ, এইরকম ডেমোগ্রাফি কী কী নিয়ে গঠিত হচ্ছে? সেটা হচ্ছে আকার, ডিস্ট্রিবিউশন বিতরণ, স্ট্রাকচার হচ্ছে গঠন, এবং চেঞ্জ অফ পপুলেশন এবং কি হচ্ছে জনসংখ্যার পরিবর্তন নিয়ে গঠিত হয়। সো এখানে আছে, এখানে তেমন কিছু নাই। তারপরে পড়ি, ডেমোগ্রাফি ইজ দ্য ইন্টারডিসিপ্লিনারি স্টাডি অফ হিউম্যান পপুলেশন। ডেমোগ্রাফি ডিল উইথ দ্য সোশ্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য পিপল অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট থ্রু টাইম। ডেমোগ্রাফিক ডাটা মে ইনক্লুড, সো বলছে ডেমোগ্রাফিক যেই হিউম্যান জনসংখ্যা বা মানুষজনের জনসংখ্যাটা নিয়ে গঠিত আছে, তাদের বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো এবং তাদের উন্নতি কিসের উপর ভিত্তি করা হয়? বলতেছে পপুলেশন অন দ্য বেসিক অফ এজ, পার্সেন্টেজ, ফিজিক্যাল কন্ডিশন, এগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ মানুষজনের জন্ম, তারপরে হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক অবস্থা ইত্যাদি ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু আমরা এক ধরনের একটা জনসংখ্যার প্রকারভেদ পাচ্ছি। তারপরে চেঞ্জ অফ পপুলেশন এজ এ রেজাল্ট অফ বার্থ, এবং মানুষের পরিবর্তন হচ্ছে বা জনসংখ্যার পরিবর্তন হচ্ছে কীভাবে, মরলে, জন্ম নিলে, বিয়ে হলে। সো এগুলো হচ্ছে ওই ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস যে স্ট্যাটিস্টিক্স অফ ক্রাইম, ইলিগিটিমেসি, তারপর হচ্ছে সুইসাইড। সো এগুলো হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে দেখেন জন্ম নিচ্ছে, মরছে, বিয়ে হচ্ছে, স্থানান্তর করছে, এরকম যে সাইজ, কোনো একটা জায়গাতে মানুষজন বাস করে, সেটা সাইজ কত বড়, যে এখানে মানুষজন 10,000 থাকে তো কত আয়তনের মধ্যে থাকে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে তারা বিতরণ, কিভাবে জিওগ্রাফিক্যালি এবং ভ্যারাইটি টাইপ, যে এখানে কত ধরনের মানুষ আছে, হিন্দু, মুসলমান, এরকম জিনিসগুলো। তারপর আছে স্ট্রাকচার কি বলছে যে কোন বয়সের আছে, জেন্ডার গ্রুপ মানে কোন লিঙ্গের আছে, একটা গঠন গঠিত হয়েছে কি কি নিয়ে, আমার একটা স্ট্যাটাস কি, তারা এই যে স্ট্রাকচার বা গঠনটাতে আছে তারা কি ডাক্তার বেশি নাকি মাস্টার বেশি, এরকম জিনিসপাতিগুলো আর কি। তারপর হচ্ছে ন্যারো স্কোপ, কম যে সকল জিনিসপাতিগুলো আমরা এখান থেকে নিতে পারতেছি না বা এখান থেকে যে উপকারগুলো আমরা পাবো না বা কম পাবো, সেটা কি হতে পারছে? কারণ হচ্ছে কি পপুলেশন ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং ওভার টাইম। তাহলে অনবরত কিন্তু আমাদের এই পপুলেশন বা জনসংখ্যা চেঞ্জ হচ্ছে। সো যদি চেঞ্জ হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা সুযোগ সুবিধা বা আমরা যেটা বলেছিলাম আগে সেটা কিন্তু খুব একটা মিলবে না অনেকদিন পর পর। দ্য কম্পোনেন্ট অফ চেঞ্জ ইন পপুলেশন আর বার্থ, তাহলে কোনো একটা কম্পোনেন্ট বা গঠিত হয়েছিল যে জন্ম, মৃত্যু, আমরা এগুলো নিয়ে যে পরিমাপ করেছিলাম, এই জন্ম মৃত্যু পরিমাপগুলো একটা সময় কি হবে না, গঠনটা আমার আর মিলবে না। সো এরকম জিনিসপাতিগুলো আছে। ন্যাচারাল চেঞ্জ, ডেমোগ্রাফিক, এই সকল হ্যান। তারপর আছে ব্রয়ডার স্কেপ, মানে বড় ধরনের সুযোগ যে আমরা ডেমোগ্রাফি করে বা মানুষ গণনা করে পাচ্ছি, সেটা কি বলছে? দ্য ব্রয়ডার স্কোপ ডেমোগ্রাফি রিপ্রোডাকশন ইনক্লুড মাইগ্রেশন, ইট মিনস মুভমেন্ট অফ পিপল প্লেস টু প্লেস। এখন আমরা যদি এই যে মুভমেন্টের ব্যাপারটা হচ্ছে, মাইগ্রেশনের ব্যাপারটা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গাতে মানুষজন চলে যাচ্ছে, এই যে একটা রেট আছে, এই রেটটা আমরা খুব সহজে কিন্তু ধরতে পারছি যে এখান থেকে কতজন মানুষ গেছে বা কতজন মানুষ এসেছে, এরকম একটা জিনিস। তারপরে মাইগ্রেশন হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স অফ পপুলেশন চেঞ্জ। তাহলে এখানে এই স্লাইডটাতে মূলত মাইগ্রেশনকে ফোকাস করা হয়েছে। আর মাইগ্রেশন জিনিসটা হচ্ছে কোনো একটা মানুষ তার জীবিকার তাগিদে হোক, চাকরির কারণে হোক, প্রয়োজনে হোক, অপ্রয়োজনে হোক, যেভাবে হোক, যদি একটা জায়গা ছেড়ে অন্য একটা জায়গা থেকে বসবাস করে বা একটা জায়গা ছেড়ে অন্য একটা জায়গাতে চলে যায়, তাহলে সেটাই হচ্ছে মূলত মাইগ্রেশন। জানিয়ে রাখতে চাচ্ছি, এই যে মাইগ্রেশনটা আছে, এই মাইগ্রেশনটা আমাদের জনসংখ্যা অর্থাৎ ডেমোগ্রাফিতে হিউজ লেভেলের ইফেক্ট ফেলে। কারণ কি, মানুষ, এই জন্যই তো বলা হয় মানুষ হলো এক ধরনের কাউয়া। তেমন হচ্ছে কখনো সে কোনো একটা জায়গাতে স্থির না। স্পেশালি আউট মাইগ্রেশন হ্যাভ গ্রেট ইনফ্লুয়েন্স, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইগ্রেশন হ্যাভ গ্রেট ইনফ্লুয়েন্স অন পপুলেশন চেঞ্জ, এবং এটার কি হচ্ছে, খুব বড় ধরনের একটা প্রভাব আছে পপুলেশন চেঞ্জের ক্ষেত্রে। এইভাবে আমরা চলে যাচ্ছি
সোর্সেস অফ ডেমোগ্রাফি। এখন কোন কোন জায়গা থেকে আমরা এই ডেমোগ্রাফিগুলা বা মানুষজনকে গণনা করতে পারি বা সুযোগটা কোথায়, সেটা হচ্ছে কি পপুলেশন সেন্সাস, আদমশুমারি। এইরকম একটা সময়ে আমরা মানুষগুলোকে গুনতে পারি। ন্যাশনাল স্যাম্পল, জাতীয় যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে বা জাতীয় যদি কোনো প্রয়োজন থাকে। তারপরে যে সার্ভে, অনেকটা সময় আমাদের সার্ভে করতে হতে পারে, সেইখান থেকে কিন্তু আমরা তাদেরকে গণনা করতে পারছি। তারপর রেজিস্ট্রেশন, ভাইটাল ইভেন্ট, এগুলো কিন্তু আগেই আলোচনা করা হয়েছে, সব ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস। এবার আছে কি ডেমোগ্রাফিক প্রসেসেস। তাহলে ডেমোগ্রাফিক যে প্রসেসটা আছে তার মানে হচ্ছে যে জন্ম, মৃত্যু এবং মানুষ গণনার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মূলত 5টা কম্পোনেন্টের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, যেটা কিনা আমি আগেই বললাম আপনাদের। সো ওই স্লাইডটা আবার এখানে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য দেওয়া হয়েছিল। সেটা কি ফার্টিলিটি, জন্ম হার, মর্টালিটি, মৃত্যুর হার, ম্যারেজ, মাইগ্রেশন, সোশ্যাল মোবিলিটি, এগুলোর মাধ্যমে হচ্ছে একটা জনসংখ্যার যে পরিবর্তন হচ্ছে সেটাকে দেখানো হয়েছে। এখন সাবজেক্ট ম্যাটার অফ ডেমোগ্রাফি, সাইজ অ্যান্ড শেপ অফ পপুলেশন। তো আকার, আকৃতিকার জনসংখ্যার অবভিয়াসলি। সো থিওরিটিক্যাল মডেলস, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস, পপুলেশন পলিসি, তার মানে জনসংখ্যার যে নীতিগুলো আছে, ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, মানুষজনের যে ভাগ আছে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টস, সোশিও ইকোনমিক্স প্রবলেম, এই সকল জিনিসগুলো। তো এইখানে আমাদের এই অধ্যায়ে ঠিক যেটা আলোচনা করা হয়েছে আর কি, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক জিনিসটা কি। সম্পূর্ণ স্লাইড মিলিয়ে এই একটা জিনিসই বোঝানো হয়েছে যে আসলে ডেমোগ্রাফিক জিনিসটা কি। তো খুব ছোট্ট করে 1 মিনিটে কথা বললে, ডেমোগ্রাফিক জিনিসটা হচ্ছে সাইন্টিফিক্যালি বা যেইখানে আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে কোনো একটা এলাকার মানুষের গণনা করে সেই গণনাকৃত মানুষকে বিজ্ঞানের ভিত্তিতে আমাদের যেইভাবে কাজে লাগানো যেতে পারে, এটাই হচ্ছে মূলত ডেমোগ্রাফিক। আর এই ডেমোগ্রাফিকটা যে একটা সাইন্টিফিক্যালি, এটা প্রমাণ করার জন্যই মূলত যত করে এত সব কীর্তি কারবার। তো যাই হোক, এই পর্যন্ত আমরা যেটা দেখলাম তাতে হচ্ছে যে প্রথম ক্লাসটা আমাদের যেটা ছিল আর কি, সো এই প্রথম ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস আমি চেষ্টা করব আমার মতো করে দেওয়ার। তবে একটা কথা, সেটা হচ্ছে যে আমি একেবারেই কোনো টিচার না, যেহেতু সো আমার ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক। আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো হইতেই পারে, ঠিক আছে? সো আশা করছি যদি কারো উপকার হয় তাহলে তো হইতেই পারে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, এটা তো বলার মতো কিছু রাখে না। সো সব কিছু মিলিয়ে ভালো থাকেন, আল্লাহর কাছে এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।